হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর এবিটি এর যে টেস্ট পেপার তার সলিউশন। এখানে 5 নম্বরের যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার সেটা থিওরি হোক তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম হোক আমি কিন্তু লিখে লিখে করিয়ে দেবো, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ দিয়ে এবং প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার সেটা খাতায় লিখে নেবে। আর এই যে ভিডিও, সেই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো এবং তোমাদের যে বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো এই চ্যানেলটা, ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে এখানে লিখে লিখে করিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা শুধু এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। দেখো, এর আগে আমরা এমসিকিউ এক কথায় উত্তর, তারপরে 2 নাম্বার 3 নাম্বারেরগুলো দেখেছিলাম। এখানে 5 নাম্বার এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো 5 নাম্বারের 3টে কোশ্চেন থাকে এবং প্রত্যেকটাতে একটা করে কি অথবা থাকে, অর্থাৎ এখানে অথবা নিয়ে মোট 6টা কোশ্চেন আছে, অর্থাৎ 30 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আছে, তাহলে ভিডিওটা ভালো করে দেখো এবং খাতায় অবশ্যই লিখে নেবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, কেভিএল ও কেসিএল বিবৃত করো, ঠিক আছে? কেভিএল মানে কার্শফ ভোল্টেজ ল বা বিভব প্রভেদের সূত্র, আর কেসিএল মানে কার্শফ কারেন্ট ল বা প্রবাহমাত্রা সূত্র। তারপরে আছে এরা কোন কোন রাশির সংরক্ষণ প্রকাশ করে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা কেভিএল আর কেসিএল যেটা সেটা দেখে নিই। দেখো, প্রথমে আছে কেসিএলটা এখানে আগে লিখেছি আমি। তাহলে কেসিএলটা হচ্ছে কোনো তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টির মান 0 হয়, অর্থাৎ সামেশন অফ আই এটা সমান কত? 0। আর মনে রাখবে কেসিএল যেটা, সেই কেসিএলটা হচ্ছে তোমার আধানের সংরক্ষণ সূত্র। তাহলে এটা কার সংরক্ষণ সূত্র? এটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র। কেসিএল বা কার্শফ কারেন্ট ল সেটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র। এরপরে দেখা যাচ্ছে কেভিএলটা। কেভিএল কি? কোনো তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, এই দুই রাশির গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ লুপের তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান, অর্থাৎ সামেশন অফ আই আর এটা সমান সামেশন অফ ই। এটাই হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্র বা কার্শফ ভোল্টেজ ল, তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। আর এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে কেভিএল যেটা, সেটা শক্তির সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। শক্তির সংরক্ষণ সূত্র, দুটো সূত্র ভালো করে মুখস্থ করবে, খুবই ইম্পর্টেন্ট। আর মেন যে ব্যাপার সেটা মনে রাখবে, কারণ এখান থেকে অঙ্কও কিন্তু দেয়। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো, একটি টেবিল গ্যালভানোমিটারের রোধ 50 ওহম এবং 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা যেতে পারে সেটা হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার। তারপরে কি বলেছে? একে 10 অ্যাম্পিয়ার পরিমাপ করে এমন একটি অ্যামমিটারে কিভাবে পরিণত করবে? আমরা জানি যে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারও করা যায়, ভোল্টমিটারও করা যায়। গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামমিটারে করি তাহলে আমাদেরকে সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ লাগাতে হয়, যেটাকে বলা হয় কি শান্ট। তাহলে এটাকে আমরা 10 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা মাপার উপযুক্ত একটা অ্যামমিটারে পরিণত করব। তার জন্য এখানে কী করতে হবে? একটা শান্ট লাগাতে হবে, সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো, এখানে যেগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? গ্যালভানোমিটারের যে প্রবাহমাত্রা সেটা দেওয়া আছে। গ্যালভানোমিটারের প্রবাহমাত্রা যেটা, সেটা হচ্ছে তোমার আইজি। এখানে দেওয়া আছে কত? 10 মিলিঅ্যাম্পিয়ার। আর গ্যালভানোমিটারের যে রোধ আর, সেটা দেখো, গ্যালভানোমিটারের যে রোধ জি, সেটা দেওয়া আছে কত? 50 ওহম। আর যে প্রবাহটা মাপতে হবে সেই প্রবাহটা হচ্ছে আই। তাহলে আই সমান দেখো দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটাকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিই তাহলে দেখো 10
ইন্টু 1000 অত মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা কার ক্যালকুলেশন করব? শান্টের ক্যালকুলেশন করব। দেখো আমরা জানি, তাহলে এখানে লিখবে আমরা জানি গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে সমান্তরালে খুব অল্প মানের রোধ লাগাতে হয় বা রোধ যুক্ত করতে হয়। এই রোধ এস হলে এস সমান, আমরা কি জানি? এস সমান ফর্মুলা হচ্ছে G/n-1, যেখানে n সমান কি, এখানে লিখবে যেখানে n সমান I/Ig, ঠিক আছে? n সমান কি I/Ig, তাহলে এখান থেকে nটা ক্যালকুলেট করে নাও, ওখানে লিখবে তোমরা। তাহলে I এর ভ্যালু দেখো দেওয়া আছে কত? 10 × 1000, আর আইজির ভ্যালু দেখো এখানে আমরা পেয়েছি, এটা হচ্ছে 10। তাহলে এন এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কত আসছে? 1000। এবার এখানে আমরা মানগুলো বসাবো। অতএব এস সমান জি এর জায়গায় কত? 50, আর নিচে কত আসবে? 1000 - 1। এন এর ভ্যালু দেখো 1000 - 1, এটা সমান হচ্ছে 50 বাই নিচে 999 অত ওহম। তাহলে এইভাবে লিখতে হবে। এই গ্যালভানোমিটারকে 10 অ্যাম্পিয়ার পরিমাপ করে এমন একটি অ্যামমিটারে পরিণত করতে গেলে এর সঙ্গে সমান্তরালে এত মানের রোধ লাগাতে হবে। তোমরা এটা ক্যালকুলেশান করবে, ক্যালকুলেটরে দিয়ে ওই মানটা বসাবে। বোঝা গেল? আর যদি ক্যালকুলেটরে না থাকে তাহলে এটাই বসিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, অথবা 17 অথবা পোটেনশিওমিটারের সাহায্যে কীরূপে কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করা যায়, বর্তনী চিত্রসহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এবার আমরা এটা দেখব যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করা হয়। দেখো ডান দিকে একটা পোটেনশিওমিটারের ছবি আঁকা হয়েছে। এটা হচ্ছে পোটেনশিওমিটারের যে তার এবি, যার দৈর্ঘ্য হচ্ছে এল, সব লেখা আছে, আর তার তড়িৎচালক বল কত? E0। ঠিক আছে, এখানে এর সঙ্গে একটা কি করা হলো? কোষ লাগানো হলো। এই কোষটার যে তড়িৎচালক বল সেটা হচ্ছে ই, আর এর যে অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধটা হচ্ছে কত? আর। এবার এখানে একটা চাবি লাগানো আছে, ওখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে একটা গ্যালভানোমিটার, আর যেটা হচ্ছে কি জকি। আচ্ছা দেখো এবার এটাকে কিভাবে লিখবো? এটা ছবি হলো, এখানে এবি হলো একটি পোটেনশিওমিটার যার তড়িৎচালক বল E0। ধরা যাক কে চাবি খোলা অবস্থায় জকি J1 এর জন্য গ্যালভানোমিটারের প্রবাহ 0 হলো, মানে চাবি কি খোলা, মানে আমরা সার্কিট কানেক্ট করিনি। ঠিক আছে, জকির কোন অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহটা 0 হলো? J1। তাহলে এখানে J1 সমান L1, এই অবস্থায় লেখা যায় E সমান কত? L1/L × E0। যেখানে এলটা কি সেটা দেখো আমি লিখে দিয়েছি। এল হচ্ছে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এটা হলো প্রথম কেসের ক্ষেত্রে। তারপরে দেখো এখন কে চাবি বন্ধ করলে, যখনই আমরা কে চাবিটা বন্ধ করে দেবো এইদিকে কী হবে? তখন কারেন্ট কিন্তু যাবে। ওই জন্য দেখো লিখেছি এখন কে চাবি বন্ধ করলে আর রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I সমান E/R+R। আবার এইখান থেকে দেখো আমরা জানি যে V সমান E - IR। জাস্ট কি করা হলো? এই আয়ের ভ্যালুটা এখানে বসানো হলো ক্যালকুলেশন করে। আলটিমেট দেখো V সমান এইটা, এবার ভিকে ই দিয়ে ভাগ করে দিলাম, মানে এই ইটা নিচে নামিয়ে দিলাম। তাহলে ওটার সমান কি হলো? R/R+R। তারপর দেখো এরপর ধরা যাক জকির J2 অবস্থানে প্রবাহ মাত্রা 0 হলো। এরপরে জকির অবস্থানটাকে চেঞ্জ করে আমরা দেখলাম যে কোন অবস্থানে প্রবাহ মাত্রা কি 0 হচ্ছে।
দেখলাম আমরা J2 অবস্থানে কি প্রবাহ মাত্রা 0 এবং J2 এটা সমান কত L, তাহলে তখন দেখো এটা লেখা যাবে V সমান L2/L ইন্টু কত E0, আগে যেটা ছিল কি L1 এবার হয়েছে কত L2। আচ্ছা এইবার দেখো এখানে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি, আর এটা 1 নম্বর ছিল, 1 আর 2 থেকে যদি আমরা পাই মানে এইটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে E/V এটা সমান L1/L2, আর এখানে দেখো V/E পেয়েছি, তাহলে E/V কত হবে, এটা উল্টে যাবে, তাহলে এখান থেকে দেখো এর ডান দিকে যেটা আছে উল্টে দাও, R প্লাস R/R এটা সমান দেখো কত L1/L2, ঠিক আছে। এবার এখানে দেখো R দিয়ে ভাগ করলে 1 প্লাস R/R এটা সমান L1/L2, এখান থেকে R সমান দেখো কি আসছে, এটা 1টাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে L1 মাইনাস L2 মাইনাস 1, আর Rটাকে দেখো ওই দিকে গুণ করে দিয়েছি। তাহলে এই যে ফর্মুলা বা এইটাই হচ্ছে তোমার পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধকে কি পরিমাপ করা যায়, এতটুকু লিখতে হবে আর এই ছবিটা দিতে হবে, তবে তুমি কি 3 নাম্বার পাবা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, বলে দিয়েছে চিত্রে প্রতিটি রোধের মান R হলে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তাহলে এখানে একটা দেখো ছবি আছে, এই ছবি যেটা দেওয়া আছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধটা কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আমরা এর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা ক্যালকুলেশন করব, এটা হচ্ছে অথবা বি এরটা। তাহলে ওই যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাকে দেখো আমরা কিন্তু এইভাবে আঁকতে পারি, এটা ধরো এ বিন্দু, এই ছবিটাকে যদি আমরা এইভাবে আঁকি, ওই ছবিটা আর আমি যেটা আঁকছি দেখো দুটোর মানে কিন্তু অ্যাকচুয়ালি এক, দেখে না ভালো করে, এটা বি আর এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা, ভালো করে দেখো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এর মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে, আর মানে একটা প্রান্ত, আর এইটা আর এইটার আর একটা প্রান্তে দেখো ওটা যুক্ত আছে। তাহলে এই উপরের এইটা হচ্ছে তোমার এইটা আর এইটা হচ্ছে এইটা, তাদের মিডিলে দেখো এই রেজিস্ট্যান্সটা আছে, আর একটা প্রান্তে এইটা ধরে নাও আর এইটা ধরে নাও, তাহলে ওই দুটো রেজিস্ট্যান্সের মাঝখানে দেখো এই রেজিস্ট্যান্সটা আছে। প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত R। এবার একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করো, উপরে এইটার এটা কিসে আছে, সিরিজে আছে, এইটার এটা সিরিজে আছে, তাহলে উপরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2R, নিচের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও কত 2R। তাহলে যেহেতু উপরের আর নিচের রেজিস্ট্যান্স সমান, তাহলে মাঝখানের যে রেজিস্ট্যান্স সেটার কিন্তু কোনো রকমের কাজ নেই, মানে এর মধ্য দিয়ে কোনো রকমের কারেন্ট যাবে না, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা ক্যালকুলেশনেও নিয়ে আসবো না। তাহলে তখন উপরের যেটা উপরে দেখো আসছে কত 2R, আর নিচে যেটা আসছে সেটাও 2R, তারা পরস্পর কিভাবে আছে, প্যারালালে আছে, এটা হচ্ছে 2R এটা হচ্ছে 2R, এই দুটো যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই হবে টোটাল সার্কিটটার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সেটাকে যদি আমরা R ধরে নিই, তাহলে দুটো যেহেতু সমান্তরাল, তাহলে আমরা নিয়ম জানি রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর কি যোগফল। তাহলে উপরে দেখো আসবে 4R² আর নিচে আসবে 4R, এটা মানে স্মল r। তাহলে এই টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা কত আসবে R। খুবই গুরুত্বপূর্ণ একটা মানে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন। এছাড়া আরও বিভিন্ন রকমের আছে, সেগুলোও দেখবে আমরা যখন টেস্ট পেপারের সলিউশন করব, পরপর আরও অনেক রকমের এরকম সার্কিট ডায়াগ্রাম দেখতে পাবো যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে বলবে। আচ্ছা এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটায় চলে যাব আমরা। দেখো কি আছে, ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত সূত্রটি বিবৃত করো। ফ্লেমিংস রাইট হ্যান্ডস রুলস, যেটা তড়িৎচুম্বকের আবেশ চ্যাপ্টারতে আছে এবং যেটা আবিষ্ট তড়িৎচালক বলের যে অভিমুখ সেটা নির্ণয় করতে কি কাজে লাগে। তাহলে দেখো ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম, এটার অ্যান্সার এখানে দেখো, ডান হাতে বৃদ্ধাঙ্গুলি মধ্যমা ও তর্জনীকে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ ও বৃদ্ধাঙ্গুলি তড়িৎবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে।
এটাই হচ্ছে ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সাবেশকে তড়িৎ-জাড্য বলা হয় কেন? দেখো, তড়িৎ-জাড্য, অ্যাকচুয়ালি জাড্য আমরা পড়েছি কোথায়? নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে। জাড্য কী দ্বারা পরিমাপ করা হয়? ভর দ্বারা। দেখো, জাড্য বা ভর কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন যেটা, সেটা ঘটাতে কি বাধা দেয়, তাই তো? দেখবে তোমরা পড়েছো, যে বস্তুর জাড্য বেশি সেই বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে গেলে তত বেশি কি বল প্রয়োগ করতে হবে, বা তাকে গতিশীল করতে গেলে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে জাড্য কী করছে? কোনো একটা বস্তুর অবস্থার যে পরিবর্তন সেটা করতে বাধা দিচ্ছে। ঠিক একই রকমভাবে সাবেশও কী করে? কোনো একটা তড়িৎ প্রবাহ, কোনো বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেতে কি, বা তড়িৎচালক বলকে যেতে বাধা দেয়। দেখো, সাবেশকে তড়িৎ-জাড্য বলা হয় তার কারণ হলো, জাড্য যেমন কোনো পদার্থের অবস্থার পরিবর্তনকে বাধা দেয়, সেই রকম সাবেশ কোনো বর্তনীর প্রবাহকে যেতে বাধা দেয়। আমরা জানি যে কোনো একটা বর্তনীতে যদি কোনো একটা সাবেশক বা কোনো একটা কুণ্ডলী থাকে, তাহলে সেই কুণ্ডলীতে একটা বিপরীতমুখী কী হয়? তড়িৎচালক বল সৃষ্টি হয়। লেঞ্জের সূত্র থেকে আমরা জানি সেই রাশিমালাটা হয় এল ইন্টু কত? DI/dt, মানে বাহ্যিক তড়িৎচালক বলটা যে অভিমুখে কারেন্ট পাঠাবে, এটা কিন্তু এই পরিমাণে কারেন্ট কী হবে? তার বিপরীত অভিমুখে যাবে, বা এই তড়িৎচালক বলটা তার অপোজিট ডিরেকশানে কাজ করবে। অর্থাৎ কোনো বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে যেতে সাবেশ বাধা দেয়, ওই জন্য এটাকে তড়িৎ-জাড্য বলা হয়। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ওয়ার্ডবিহীন প্রবাহ কি? ওয়ার্ডবিহীন প্রবাহ, দেখো, কোনো বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের দশা পার্থক্য যদি π/2 হয়, তাহলে ওই বর্তনীর ব্যয়িত গড় ক্ষমতার মান 0 হয়, তখন ওই বর্তনীর প্রবাহকে বলা হয় ওয়ার্ডবিহীন প্রবাহ। এটা আমরা দেখো এল সার্কিট, সি সার্কিটের ক্ষেত্রে দেখতে পাই। এটা কিভাবে আসছে ম্যাথামেটিক্যাল যদি তুমি দেখো, আমরা জানি যে কোনো বর্তনীর গড় ক্ষমতা পি অ্যাভারেজ, এটা সমান কি জানি? ERMS ইন্টু IRMS ইন্টু কস থিটা। থিটাটাকে বলা হয় কি? দশা পার্থক্য, আর কস থিটাটাকে বলা হয় কি? পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। ঠিক আছে? এবার এখানে দেখো, এই সি সার্কিট, এল সার্কিট আমরা সেক্ষেত্রে দেখেছি VRI, অর্থাৎ তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য π/2, আর cos π/2 এর ভ্যালু দেখো 0 হয়। তাহলে এই সমস্ত বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতার মান কী হবে? 0 হবে। ওই জন্যে এই বর্তনীর প্রবাহকে বলা হবে কি? ওয়ার্ডবিহীন প্রবাহ। এর আগে দেখবে একটা কোশ্চেন বাদ গিয়েছিল যে বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষমতা গুণকের মান কত হবে, বা পাওয়ার ফ্যাক্টর কত হবে। বিশুদ্ধ রোধযুক্ত যে এসি বর্তনী, সেখানে ই আর ভি, অর্থাৎ তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রা সমদশায় থাকে, তার মানে থিটার ভ্যালু 0। তাহলে বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক যেটা, সেটার মান কত হবে? 1 হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে যে কোশ্চেনটা আছে দেখো, 50 হার্জ কম্পাঙ্কের সরবরাহ লাইনে কতক্ষণ পর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে যাবে? দেখো, এখানে কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যদি আমরা লিখি, দেখো ফ্রিকোয়েন্সি n, এটা সমান দেখো কত দেওয়া আছে? 50 হার্জ। তাহলে যদি আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করি, তাহলে টাইম পিরিয়ড t, এটা সমান জানি 1/n, তার মানে 1 কত? 50, কত সেকেন্ড। এবার আমরা জানি একটা পূর্ণ পর্যায়ে কবার অভিমুখ উল্টায়? 2 বার। তাহলে একবার উল্টাতে কত সময় লাগবে? তাহলে এটা উল্টায় 2 বারে, তাহলে একবার উল্টাবে যে সময়, সেই সময়টা দেখো 1/2 ইন্টু 50 সেকেন্ড সমান হচ্ছে 1/100 সেকেন্ড। তাহলে প্রবাহ উল্টে যাবে তোমার 1/100 সেকেন্ডে। অর্থাৎ দেখো এখানে কম্পাঙ্ক এইটা, মানে 1 সেকেন্ডে কতবার উল্টাবে? 100 বার। 1 সেকেন্ডে উল্টাবে কত? 100 বার। তাহলে একবার উল্টাতে কত সময় লাগবে? 1/100। এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। ওমেগা সমান দেখো আমরা জানি কত? 2πn হয়। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু তুমি পেয়ে যাবে 100 পাই। ঠিক আছে? এখান থেকেও চলে আসবে।
তাহলে এটা 1 নম্বরের কোশ্চেন। 50 হার্জ কম্পাঙ্কের সরবরাহ লাইনে কতক্ষণ পর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে যায় নির্ণয় করো। তাহলে এইভাবে লিখবে, এখানে টি সমান এইটা, তারপর লিখবে 1/50 সেকেন্ড সময়ে উল্টায় কত, বা দুবার। ঠিক আছে, তাহলে একবার উল্টাবে এইটা, বোঝা গেল? আচ্ছা, এরপরে অথবাতে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোনো বিমান ভূ সমান্তরালে উড়ে যাওয়ার সময় তার ডানা 2 প্রান্ত বিন্দুর মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয় কেন? আমরা জানি একটা এরোপ্লেন যদি পৃথিবীর উপর দিয়ে উড়ে যায়, মানে অ্যাকচুয়ালি পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটার মধ্যে উড়ে যাচ্ছে, তাহলে ওই দুটো যে ডানা এরোপ্লেনে, সেই ডানা দুটো হচ্ছে কি ধাতব পদার্থ দিয়ে তৈরি। তাহলে আমরা জানি যে কোনো একটা পরিবাহী যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয় বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে তখন সেই পরিবাহীর মধ্যে একটা কি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এখানেও ঠিক সেই রকমই। দেখো, এখানে আমি এটার উত্তর করে দিয়েছি। দেখো, একটি এরোপ্লেন বা উড়োজাহাজের ডানার 2 প্রান্তের মধ্যবর্তী ধাতব অংশকে একটি সুদীর্ঘ পরিবাহী বলে বিবেচনা করা যায়। বিমানটি অনুভূমিক তলে গতিশীল হলে ওই পরিবাহী সংশ্লিষ্ট স্থানে থাকা ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের নির্দেশক বলরেখাগুলিকে কি করে, অবিরাম ছেদ করে বা অতিক্রম করে। ফলে ওই পরিবাহীতে গতীয় তড়িৎচালক বল আবিষ্ট হয়, যা ডানার 2 প্রান্তবিন্দুর মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি করে। আমরা দেখেছি যে একটা এরকম তড়িৎবাহী দণ্ড যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে তার 2 প্রান্ত থেকে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, যার রাশিমালা হয় VBL sin θ। ঠিক আছে, ঠিক এখানেও এরোপ্লেনের 2 ডানার মধ্যে কি হবে, তড়িৎচালক বল সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে এখানে একটা দেখো অঙ্ক দিয়েছে, এবার এই অঙ্কটা আমরা করব। দেখো অঙ্কটা কি বলেছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহের সমীকরণ, অর্থাৎ ফাই বলে দিয়েছে। এবার 0.2 সেকেন্ড এ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত? তাহলে এখানে লিখবে, আমরা জানি আবিষ্ট তড়িৎ প্রবাহ I সমান E বাই কত R। এটা সমান দেখো -1/r। E মানে আবার কি হয়, -dφ/dt। তাহলে মাইনাসটা আগে দিয়ে দিলাম। ঠিক আছে, I সমান -1/r ইন্টু dφ/dt। এবার এখানে লেখো, এখন দেখো dφ/dt এটা সমান d/dt। আচ্ছা, ফাইয়ের ভ্যালু দেখো দেওয়া আছে এখানে 5t² - 4t + 1। এটার যদি তুমি ডেরিভেটিভ করো কত আসবে, 10t - কত 4 এটা আসবে। এবার দেখো টি এর ভ্যালু কত, 0.2। তাহলে টি এর ভ্যালু তুমি যদি 0.2 বসাও, তাহলে কত আসছে, 10 × 0.2 - 4। তাহলে এটা সমান কত আসছে, 2 - 4 মানে -2। তাহলে এটার ভ্যালু কত আসলো, dφ/dt এর ভ্যালু -2। এখানে ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে -1/10 আর এটার ভ্যালু -2। তাহলে এটা সমান মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1/5। এটা সমান কত, 0.2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার, কারেন্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ফর্মুলা তোমরা সবাই জানো মোটামুটি, হলো? আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো কি বলেছে, চশমায় কখন চোঙাকৃতি লেন্স ব্যবহার করা হয়? মানে কি ধরনের প্রবলেম হলে চোঙাকৃতি তোমার লেন্স ব্যবহার করা হয়? তাহলে এটা লিখবে যে চোখে অ্যাস্টিগমাটিজম, ঠিক আছে? তাহলে এটা লিখবে চোখে অ্যাস্টিগমাটিজম বা বিষম দৃষ্টির সমস্যা হলে তখন চোঙাকৃতি লেন্স বা টোরিক লেন্স ব্যবহার করা হয়। অ্যাস্টিগমাটিজম যদি প্রবলেম হয় তাহলে তখন কি,
সিলিন্ড্রিক্যাল লেন্স বা চোঙাকৃতি লেন্স কী করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 1 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। নলের দৈর্ঘ্য বা লেন্স দুটির দূরত্ব সেটাও বলে দিয়েছে 15 সেন্টিমিটার। যদি চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয় তবে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটার অ্যান্সার এখানে দেখে নাও। দেখো কি কি দেওয়া আছে। অভিনেত্রের ক্ষেত্রে ভি সমান কোশ্চেনে বলে দিয়েছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা আমরা জানি 25 হয়। এখানে কী হবে, -25 হবে, কারণ লাইট যে ডিরেকশনে যাবে তার উল্টো দিকে এখানে ডিস্টেন্সটা আসবে। আর এফি মানে অভিনেত্র, তার দেখো ফোকাস দৈর্ঘ্যটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার এবং বস্তু দূরত্ব থেকে আমরা ধরে নিচ্ছি কত, ইউ। তাহলে লেন্সের যে সূত্র সেই সূত্রানুসারে আমরা যদি বসাই তাহলে এখান থেকে দেখো আমরা অভিনেত্রের যে দূরত্ব বা অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর যে দূরত্ব সেটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, অতএব অভিলক্ষ্য দ্বারা গঠিত প্রতিবিম্ব অভিনেত্রের 25/6 সেন্টিমিটার কী হবে, সামনে গঠিত হবে। তাহলে সুতরাং এই প্রতিবিম্বটি অভিলক্ষের কতটা পিছনে গঠিত হবে। এখানে দেখো টোটাল নলের দৈর্ঘ্য যেহেতু 15 বলে দিয়েছে, তাহলে 15 থেকে ওইটা কী করে দিলাম, আমরা বিয়োগ করে দিলাম। আচ্ছা, অর্থাৎ অভিলক্ষের পরিপ্রেক্ষিতে বস্তুর প্রতিবিম্বর যে দূরত্ব সেটা দেখো কোনটা হবে, ওইটা হবে। কারণ ছবিটা ভালো করে লক্ষ্য করো, দুটো লেন্স থাকে, একটা এখানে থাকে এটাকে বলা হয় অভিলক্ষ, আর এখানে একটা থাকে যেটাকে বলা হয় অভিনেত্র। এখানে বস্তু থাকে, একটা এই দিকে প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্বের আবার এর ক্ষেত্রে কি হয়, তোমার যে প্রতিবিম্ব ফাইনাল সেটা এই দিকে গঠিত হয়, যেটা আকারে অনেক বড় হয়। ঠিক আছে, অর্থাৎ অভিলক্ষের পরিপ্রেক্ষিতে প্রতিবিম্বের দূরত্ব এইটা। তাহলে যৌগিক অনুবীক্ষণের মোট বিবর্ধন, তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মোট বিবর্ধনের ফর্মুলা এটা হচ্ছে অভিলক্ষ দ্বারা বিবর্ধন, আর এটা হচ্ছে অভিনেত্র দ্বারা বিবর্ধন। অ্যাকচুয়ালি এম সমান দেখবে এটা লেখা হয় m0 ইন্টু কত, ME। এটা হচ্ছে অভিলক্ষ দ্বারা বিবর্ধন আর এটা হচ্ছে অভিনেত্র দ্বারা বিবর্ধন। দুটোকে একসঙ্গে লিখলে এটা হয় গুণ করে দিলে। তাহলে এবার সব ভ্যালুগুলো দেখো অলরেডি আমরা পেয়ে গেছি। সব ভ্যালুগুলো বসালে এখানে দেখো এটা কত আসবে, 59। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষর ব্যাস বড় করা হয় কেন? নববীক্ষণ মানে দুটো থাকে, একটা অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্র। ঠিক আছে, অভিলক্ষের ব্যাস বড় করা হয় কেন? দেখো এই কোশ্চেনটার যে অ্যান্সার সেই অ্যান্সারটা এখানে আছে। বহু দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করার জন্য নববীক্ষণ ব্যবহার করা হয়। বস্তু দূরে থাকার জন্য সেটি অভিলক্ষে স্বল্প মানের বীক্ষণ কোণ উৎপন্ন করে, তাই বস্তুটিকে ভালোভাবে দেখার জন্য নববীক্ষণের সাহায্যে প্রতিবিম্বটি বিবর্ধিত করা হয়। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে উজ্জ্বলতা কমে যায়। দেখো কোনো একটা বস্তু চোখে যত বেশি বীক্ষণ কোণ উৎপন্ন করে সেটাকে তত বড় দেখা যায়। এবার বড় দেখাতে গেলে কি হয়, তার উজ্জ্বলতা কমে যায়। ওই জন্য কী করে, অভিলক্ষের ব্যাস বড় হলে বস্তু থেকে বেশি পরিমাণ আলো প্রবেশ করে প্রতিবিম্বকে উজ্জ্বল করে, তাই অভিলক্ষের ব্যাসকে কী করা হয়, বড় করা হয়। তাহলে উজ্জ্বলতা বাড়বে এবং আকারেও কী হবে, বড় হবে, সেই জন্যে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে অথবা যে কোশ্চেনটা আছে দেখো, হাইগেন্সের নীতিটা লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাইগেন্সের নীতি এবং তার সঙ্গে সঙ্গে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন নাহলে প্রতিসরণের যে সূত্র সেটা কিন্তু প্রমাণ থাকে। এখানে দেয়নি, শুধু হাইগেন্সের নীতিটা লিখতে বলেছে। তাহলে হাইগেন্সের নীতিটা হচ্ছে দেখো এইটা, হাইগেন্সের নীতি কি, সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে, যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়। ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হয়, তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। তাহলে কোশ্চেন দেখো, কোশ্চেন এখান থেকে এরকম আসতে পারে, তরঙ্গমুখের উপর অবস্থিত
প্রতিটি কণার মধ্যে দশা পার্থক্য কত। তাহলে দেখো তরঙ্গমুখের উপরে অবস্থিত প্রতিটা কণা বা প্রতিটি বিন্দু কী হয়, সমদশা সম্পন্ন হয়, তাহলে তাদের দশা পার্থক্য কী হবে, 0 হবে। আচ্ছা, তাকে বলা হচ্ছে কি তরঙ্গমুখ। যে এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কি কাজ করে, অর্থাৎ এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্ট হয়ে একই বেগে কী করে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা আছে ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার চ্যাপ্টারতে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন থাকেই মোটামুটি। তোমরা যারা থিওরি ক্লাসগুলো এখনও দেখোনি, আমার এই চ্যানেলে থিওরি ক্লাসও প্রত্যেকটা চ্যাপ্টারের মোটামুটি করে দেওয়া আছে, তোমরা থিওরি ক্লাসগুলোও কিন্তু ওখানে দেখতে পারো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো। আচ্ছা, এটা হলো হাইগেন্সের নীতি। তারপরে কোশ্চেন আছে সানগ্লাসে পোলারয়েড ব্যবহার করা হয় কেন। দেখো, সানগ্লাসে নর্মাল কাঁচের এভাবে লিখবে, সানগ্লাসে সাধারণ কাচের পরিবর্তে যদি পোলারয়েড ব্যবহার করা হয় তাহলে চোখে যে আলো প্রবেশ করে সেই আলোর তীব্রতা অনেকটা কমে যায়, বা পোলারয়েড চোখে যে আলো প্রবেশ করে সে আলোর তীব্রতা অনেকটা কমিয়ে দেয়, চোখে আরাম লাগে, ওই জন্যে সানগ্লাসে কী করা হয়, পোলারয়েড ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, দুটি সমবর্তকের আলোক অক্ষ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। I0 তীব্রতার অসমবর্তিত আলো প্রথম সমবর্তকে আপতিত হয়ে দ্বিতীয় সমবর্তক থেকে নির্গত হয়। ঠিক আছে, নির্গত আলোর তীব্রতা কত। আচ্ছা দেখো, প্রথমে যে আলোটা আছে সেটা হচ্ছে কি অসমবর্তিত আলো। ঠিক আছে, দেখো I0 তীব্রতার অসমবর্তিত আলো প্রথম সমবর্তকে আবর্তিত হয়। আচ্ছা, সমবর্তক যেটা মোটামুটি এইরকম টাইপের, ধরো আমরা যদি করি, এটা টুরমালিন কেলাস, এটা একটা সমবর্তকের কাজ করে, এটা টুরমালিন কেলাস, এইদিকে একটা আলো যাচ্ছে। ঠিক আছে, এইদিকে যে আলোটা যাচ্ছে সেই আলোর যে তীব্রতা, সেই তীব্রতাটা হচ্ছে I0। এই যে আলো সেটা অবশ্যই কি অসমবর্তিত, আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট মানে যেখানে ডট ডট এবং তীর চিহ্ন দুটোই থাকে। এবার এই পোলারয়েডের শেষে যখন এই আলোটা নির্গত হলো সে পোলারাইজড হয়ে গেল, মানে শুধুমাত্র আমরা ধরে নিচ্ছি কোনটা আছে, তীর চিহ্নটা, উপর নিচ যে কম্পন সেটা আছে। তাহলে এখানে এই যে আলো, সেই আলোর তীব্রতা যেটা সেটা কত হয়ে যাবে, I0/2। আচ্ছা, তারপরে এখানে দেখো আর একটা কী আছে, ওইরকম টুরমালিন কেলাস আছে। তাহলে এর মধ্য দিয়ে যখন যাবে এবং এখানে দেখো অ্যাঙ্গেল যেটা সেটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেল যেটা সেটা কত, 45 ডিগ্রি, তাই তো, এখানে 45 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই দিক দিয়ে যে আলোটা নির্গত হচ্ছে তার যে তীব্রতা সেটাকে আমরা ধরে নিচ্ছি I। তাহলে I সমান দেখো এটা হবে I0/2 ইন্টু cos স্কোয়ার 45 ডিগ্রি। কারণ দেখো এর আগে আমরা দেখেছিলাম ম্যালাসের সূত্র, ম্যালাসের সূত্র কী ছিল, I সমান I0 বা I এটা ছিল দেখবে I সমানুপাতিক cos স্কোয়ার থিটা। এবার সমানুপাতিক ধ্রুবক হিসেবে কি ওই I0টা নেওয়া হয়। তাহলে এখানে দেখো এটা যেহেতু আনপোলারাইজড লাইট এইদিকে চলে গেল, তার যে ইন্টেন্সিটি সেটা হাফ হয়ে গেল, সেটা কত I0/2 হয়ে গেল। এবার ওখান দিয়ে যখন নির্গত হবে তার যে তীব্রতা সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, I। এবার এখানে অ্যাঙ্গেল যেটা, সে অ্যাঙ্গেলটা দেখো 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা I0/2 ইন্টু কত, cos স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এইটার সঙ্গে এটা দেখো 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এবার এখানে যদি আমরা ফর্মুলায় বসাই I সমান I0/2 ইন্টু এখানে দেখো কত আছে, cos স্কোয়ার 45 ডিগ্রি আছে। cos 45 ডিগ্রির ভ্যালু যেটা হয় আমরা জানি 1/√2, তার স্কোয়ার আছে একবারে 1/2 হয়ে গেল। তাহলে I সমান কত আসবে, I0/কত 4। তাহলে এই লাস্টে নির্গত যখন হবে, সেই নির্গত হওয়ার সময় তার তীব্রতা যেটা হয়ে যাবে I0/4। এই কোশ্চেনটা অনেকে ভুল করে, কারণ ম্যালাসের সূত্রটা তার মাথায় আছে, প্রথমে আলোর কম্পাঙ্ক I0, এবার ভাবছে পরে যেটা হবে সেটা কত, যে ডাইরেক্ট ওইখানে ম্যালাসের সূত্রে অনেকে কি করে I সমান এটা বসিয়ে দেবে I0 ইন্টু cos স্কোয়ার কত 45 ডিগ্রি।
আর যদি এটা করে তাহলে অ্যান্সার দেখো আসবে আলটিমেট I0/কত 2। এটা কিন্তু ভুল উত্তর। কোশ্চেনটা দেখো, প্রথম সমবর্তকে আপতিত হয়ে দ্বিতীয় সমবর্তক থেকে নির্গত হয়। তাহলে প্রথম সমবর্তকে যখন আলোটা পড়ছে সেটাকে আনপোলারাইজড লাইট, মানে সেখানে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দুটোই আছে। যখন এই দিকে নির্গত হচ্ছে আমরা জানি পোলারাইজেশন যখন হবে হয় ইলেকট্রিক ফিল্ড নাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এর যে ইন্টেন্সিটি সেটা আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে যা ছিল তার অর্ধেক হয়ে গেল, তাহলে এটা I0/2। তারপরে দেখো বলেছে দ্বিতীয় সমাবর্তকের থেকে যখন নির্গত হয়, মানে এই সমাবর্তক তল আর এটা মানে যেটা সমবর্তক আছে তারা পরস্পর কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই দিকে নির্গত হওয়ার সময় সেটা হচ্ছে I। তাহলে এখানে যেটা প্রবেশ করছে তার ইন্টেন্সিটি কত, I0/2। তাহলে ওখানে গিয়ে তার উপরে কি চেঞ্জটা হবে। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, দুটো সমবর্তক তল আছে, বোঝা গেল। নেক্সট যে কোশ্চেন আছে, রামন ক্রিয়া বলতে কি বোঝো? রামন ক্রিয়া বা রামন এফেক্ট, দেখো এটার উত্তর, এটা তোমরা হয়তো বইয়ে পড়েছো। দেখো এটা হচ্ছে রামন ক্রিয়ার ডেফিনেশন। একবর্ণী আলোক রশ্মিকে বিভিন্ন তরলের মধ্য দিয়ে, এখানে বিভিন্ন তরলের ব্র্যাকেটে ওখানে বেনজিন টলুইন এগুলো লিখে দেবে তাহলে ভালো হবে। আচ্ছা, বিভিন্ন তরলের মধ্য দিয়ে পাঠালে নির্গত আলোক রশ্মির মধ্যে মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ ছাড়াও অপেক্ষাকৃত ক্ষুদ্রতর ও দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়, এই ঘটনাকেই রামন ক্রিয়া বলে। তাহলে অর্থাৎ যে কোনো একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যদি ধরো এখানে বেনজিন নাহলে টলুইন এই সমস্ত থাকলো, একটা একবর্ণী আলো ফেলা হলো, তাহলে এই দিক দিয়ে যেটা নির্গত হচ্ছে মূল তরঙ্গদৈর্ঘ্য ছাড়া অপেক্ষাকৃত কম এবং বেশি তরঙ্গদৈর্ঘ্যের কি বিকিরণ পাওয়া যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে তোমার বলা হচ্ছে কি রামান এফেক্ট বা রামান ক্রিয়া। এই হচ্ছে 5 নম্বরের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খাতায় লিখে নিয়েছো। যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আমি তোমাদের পাশে আছি। যতটা সম্ভব এই টেস্ট পেপারের যে প্রত্যেকটা ফিজিক্সের যে পেজগুলো আছে সেগুলোকে সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তোমরা জাস্ট আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে বলবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।